শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম অন্তিম মুহূর্ত, যেখানে অল্প অল্প করে ঝালিয়ে নিতে হবে সমস্ত পড়াগুলিকে, বা চোখ বুলিয়ে রিভাইজ করে নিতে হবে। লাইন বাই লাইন হয়তো পড়ার প্রয়োজন নেই, কিন্তু রিভাইজ করতে হবে। শর্ট প্রশ্নগুলো দেখতে হবে, গুরুত্বপূর্ণ বেশ কিছু শর্ট প্রশ্ন আমরা দেখব। চলো, কি কি বিষয়ে খেয়াল রাখবে না, কে বলছে কাকে বলছে, সংখ্যাবাচক বিষয়গুলি ভালো করে মনে রাখবে এমসিকিউ এবং এসিকিউর জন্য। উদ্ধৃতিমূলক বা লাইন তোলা প্রশ্ন হলে কবির নাম, রচনার প্রসঙ্গ উল্লেখ করতে পারলে ভালো। তাছাড়া সরাসরি উত্তর তুমি লিখতে পারো। এসিকিউতে সরাসরি উত্তর লিখবে, কোনো কবির নাম বা প্রসঙ্গ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তবে বড় প্রশ্ন, সেখানে 3 বা 5 1 নম্বর মানের প্রশ্ন থাকলে কবির নাম রচনার প্রসঙ্গ উল্লেখ করবে, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, এগুলো প্রত্যক্ষভাবে লেখার প্রয়োজন নেই। তবে এটা পরোক্ষভাবে প্রকাশ করতে হবে, উৎস উল্লেখ করবে পরোক্ষভাবে। ঠিক আছে, উদ্ধৃতাংশটি এখান থেকে নেওয়া হয়েছে এমন লেখার প্রয়োজনীয়তা নেই। কীভাবে লিখতে হয় আমরা অবশ্যই সেটা দেখাচ্ছি। প্রথমেই কবিতা আজকে মূলত কবিতার অংশ নিয়েই আলোচনা করছি। আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের কবিতায়। দেখো এমসিকিউ কয়েকটা রেখেছি। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না জলই পাষাণ হয়ে আছে। আমাদের ডান পাশে কি? না ধস। এগুলো কিন্তু আমি সব এমসিকিউ লিখিনি। আমাদের বাঁয়ে কি? না গিরিখাত। এই ডাইনে আর বাঁয়ে খেয়াল রাখবে যে উল্টো হয়ে যাবে না তো, মাথায় রাখবে কিভাবে লিখলে পরে বা মনে রাখলে পরে তোমাদের সুবিধা হবে, সেটা খেয়াল রাখবে। হয়তো মরে গেছে, কাদের কথা বলা হয়েছে? একদম লাইন তোলা প্রশ্ন, পৃথিবীর। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? না শিশুদের সব। আমরা ভিখারি কত মাস। এই প্রশ্নের উত্তরটি কমেন্টে অবশ্যই দেবে। বোমারও শব্দের অর্থ বোমা নিক্ষেপকারী বিমান। হিমানী শব্দের অর্থ বরফ। সব শব্দের অর্থ মৃতদেহ। এখানে পথ না থাকার অর্থ কি? না কোনো উপায় নেই। আমাদের কথা কে বা জানে? আমরা কারা? আমরা হচ্ছি অসহায় মানুষ। এরপরে এসিকিউতে এলাম। তাহলে কটা প্রশ্ন নিলাম? 10টি। আমাদের ইতিহাস নেই, এখানে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? সংবেদনশীল মানবতাবাদী কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের বলতে সমকালীন অসহায় সাধারণ মানুষদের বোঝানো হয়েছে। যদি তুমি সরাসরি লিখো তাহলেও চলবে, আমাদের বলতে এইখান থেকে এইখান পর্যন্ত। কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে যদি এরকম লাইন তোলা থাকে তাহলে অবশ্যই তুমি লিখবে। তবু তো কজন আছে বাকি, কথা বলার কারণ কি? না সমাজে শুভবুদ্ধি সম্পন্ন যে কজন মানুষ বেঁচে আছে তারা যেন হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে থাকে, এটাই মূল বক্তব্য। আমাদের কথা কে বা জানে? কাদের কথা কে বা জানে? না যাদের সর্বস্ব হারিয়ে গেছে, সেই দরিদ্র নিপীড়িত মানুষদের কথা কেউ জানে না, কেউ খবর রাখে না। আমাদের পথ নেই, তাহলে আমাদের করণীয় কি? না বিপদকে সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য সংঘবদ্ধভাবে থাকাই হলো আমাদের করণীয়। কবি এ কথাই বলেছেন। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কেন? না দুর্যোগে সর্বহারা মানুষদের সাহায্যের আশায় দরজায় দরজায় ঘুরতে হয়েছে। তাহলে প্রথম কবিতাটি শেষ হলো। কয়েকটি মূল্যবান প্রশ্ন নিলাম, তোমাদের ভিডিও কেমন লাগছে বলবে। আমরা গত দিনের উত্তরের বেশ কিছুজনের নাম শেষবেলায় উল্লেখ করছি। কবিতা অসুখী একজন, তাহলে এটা পাবলো নেরুদার লেখা। এখানে কটা কথা বলি যে উদ্ধৃতিমূলক বা লাইন তোলা প্রশ্ন হলে কবির নাম, রচনার নাম, প্রসঙ্গ উল্লেখ করতে হবে। বড় প্রশ্ন হয় 2জন কবির নাম উল্লেখ করতে হবে। যেমন পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতায়, তারপরে লাইন উত্তরটা মানে শুরু হবে মূলত আর কি। অসুখী একজন কবিতাটিকে বাংলায় তর্জমা করেছেন কে? উত্তর নবারুণ ভট্টাচার্য। পাবলো নেরুদা কোন দেশের কবি? উত্তর চিলি। আচ্ছা, তারপর দেবতারা কত বছর ধরে ধ্যানে মগ্ন ছিলেন? এই প্রশ্নটা দেখবে যে কত টেস্ট পেপারে কতগুলো পেজে রয়েছে। বৃষ্টিতে ধুয়ে দিল,
বৃষ্টির ধুয়ে দিলে কি পায়ের দাগ, ওখানে উত্তরে রয়েছে আমার পায়ের দাগ। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো না আগ্নেয় পাহাড়ের মতো। এরপরে আমরা যাচ্ছি এসএকিউতে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে না, তারা বলতে মন্দিরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। এই যে অনুদিত হস্যু আর দীর্ঘ, এটা একটু খেয়াল রাখবে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। সে বলতে কার কথা না, সে বলতে অপেক্ষা মানা মেয়েটির কথা বলা হয়েছে, যাকে কথক দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন। এখানে কবি না লিখে কথক লিখবে। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না না, কালান্তক যুদ্ধে বহু শিশু গৃহস্থের মৃত্যু হলো, কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটি বলতে এখানে প্রেম, ভালোবাসা সর্বদাই যেন চিরন্তন এবং শাশ্বত। এর কখনো মৃত্যু হয় না, মানবতার কখনো মৃত্যু হয় না। তার প্রতীক হলো অপেক্ষা মানা মেয়েটি। শিশু আর বাড়িরা খুন হলো। একথা বলার অর্থ, শিশু ও বাড়িরা খুন বলতে যুদ্ধের ভয়াবহ ধ্বংসের হাত থেকে সজীব নির্জীব কিছুই নিষ্কৃতি পেল না। বাড়ির সকলেই, শিশু পুরুষ মহিলা সকলেই মারা গেল, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হলো না, কথকের অসাধারণ মিষ্টি বাড়ি, প্রিয় বারান্দা, গোলাপি গাছ, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ। পরের কবিতা আফ্রিকা। এমসিকিউ প্রথমে, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে পত্রপুট? সভ্যতার শেষ পুণ্যবাণী কোনটি? উত্তর ক্ষমা করো। নেক্সট, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল না সুন্দরের আরাধনা। যুগান্তের কবিকে কোথায় গিয়ে দাঁড়াতে বলা হয়েছে? উত্তর মানহারা মানবীর দ্বারে। তারপর রুদ্র সমুদ্রের বাহু। রুদ্রকে, রুদ্র বলতে এখানে দেবাদিদেব মহাদেব। শিশুরা খেলছিল কোথায়? উত্তর মায়ের কোলে। কালো ঘোমটার নিচে ছিল অপরিচিত আফ্রিকা, কি না মানব রূপ। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী বলতে কি বোঝানো হয়েছে? পশ্চিম দুনিয়াকে। দুন্ধুবি শব্দের অর্থ কি? দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য বিশেষ। এখানে এই আফ্রিকা এবং অভিষেক, এখান থেকে অনেকগুলি বাংলার মানে করবে যেগুলো কথাগুলো রয়েছে। এসে কিউ, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল না, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রের বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এলো ওরা হাতকড়ি, লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কারা? ওরা বলতে সভ্যতার গর্বে অহংকারী অত্যাচারী ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ইঙ্গিত করেছেন। হায় ছায়াবৃতা! কেন আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে না, আফ্রিকা ছিল বনস্পতির নিবিড় পাহারায় পরিবেষ্টিত, মানে খুব ঘন জঙ্গলে। আফ্রিকার ঘন অরণ্যে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারত না, তাই কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন। এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কি, তাকে ডাকা হয়েছে কেন? 2 নম্বর মানের প্রশ্ন হলে কি হবে না, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের পরিবর্তনকামী হলেন যুগান্তের কবি। সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তিরা মানবতার এবং শান্তির অবসান ঘটাতে চেয়েছে। এই পরিপ্রেক্ষিতেই কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। পাড়ায় পাড়ায় সেই মুহূর্তে কি ঘটছিল না, সমুদ্র পাড়ে সেই সময় সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। শিশুরা আনন্দে খেলছিল মায়ের কোলে। খেয়াল রাখবে, এখান থেকে 8 শর্ট প্রশ্ন হতে পারে যে কখন পূজার ঘণ্টা বাজছিল, অর্থাৎ সকাল সন্ধ্যা দুবেলা। এলো মানুষ ধরার দল। কোথায় এলো? কাদের বোঝানো হয়েছে? বনস্পতিতে ঘেরা আফ্রিকায় এসেছিল সাম্রাজ্যবাদীরা। এখানে কবিগুরু সাম্রাজ্যলোভী ইংরেজ সহ ইউরোপীয় রাষ্ট্রশক্তিকে নির্দেশ করেছেন। পরের কবিতা মাইকেল মধুসূদনের লেখা অভিষেক। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? উত্তর ভয়ঙ্কর। ইন্দ্রজিতে জিতি তুমি সতী। সতী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? প্রমীলাকে। অম্বুরাশি সুতা, কে? লক্ষ্মী। অম্বুরাশি কথার অর্থ সমুদ্রের কন্যা। মহাবাহুকে ইন্দ্রজিৎ, অর্থাৎ মস্ত বড় শক্তিশালী বীর। মহাবলীকে মেঘনাদ। খেয়াল রাখবে, মহাবাহু আর মহাবলী।
নিসারণে সংহারিনু আমি, কাকে সংহার করার কথা বলা হয়েছে? রঘুবরকে। জিজ্ঞাসা করে কখন সংহার করেছিলেন? নিসারণে। অভাগী বলে কে নিজেকে সম্বোধন করেছেন? প্রমীলা। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম, এখানে ঘয়ে কি বসবে? অবশ্যই জানাবে। এরপরে এসে কিউ, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে, এটা 2 নম্বর মানের উত্তর। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ মহাকাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ যখন প্রমোদ উদ্যানে বিলাসে মত্ত ছিলেন, ঠিক সেই সময় জানতে পারেন তার প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন রামের হাতে। যোগ্য এবং উপযুক্ত পুত্র ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও বাবা রাজা রাবণ যুদ্ধে যাচ্ছেন, এই অপবাদের কথা বলা হয়েছে। ঠিক একই উত্তর, হায় ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিচ্ছেন। লঙ্কাধিপতি রাবণ রামের হাতে আক্রান্ত, প্রিয়ানুজ মানে তার ভাই বীরবাহু নিহত। ঠিক সেই সময় ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে বামা দল মানে মেয়েদের সাথে রয়েছে, এই ভেবে নিজেকে ধিক্কার দিচ্ছেন ইন্দ্রজিৎ। অভিষেক করিলা কুমারে, এখানে কুমারকে না মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক কাব্যাংশে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। এ মায়া পিত বুঝিতে না পারি, না মানব সীতাপতি ইন্দ্রজিতের স্বরে নিহত হলেও পুনরায় বেঁচে ওঠে, এই ঘটনাকে ইন্দ্রজিৎ মায়া বলে উল্লেখ করেছেন। পরের কবিতা প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলামের। দিগম্বরের জটায় কে হাসে শিশু চাঁদের কর, এই অর্থগুলো জানবে। ঝামর মলিন কালো রঙের, আগল খিল কেতন পতাকা, মহাকাল রুদ্রদেব, কৃপান তরবারি, মাভৈ ভয় নেই, ঢুলায় দোলায় ভয়াল ভয়ঙ্কর, কপল গণ্ডদেশ বা গাল, সৃজন সৃষ্টি। চামর ঢোলায় কে, না সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। এরপর এসে কিউ, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কবি কি বুঝিয়েছেন? না কবি ভারতবর্ষের এক অন্ধকার অধ্যায়ের কথা বলেছেন, যখন ভারতবর্ষ ইংরেজদের দ্বারা শাসিত, অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং ভারত ছিল কুসংস্কারাচ্ছন্ন। এবার মহানিশা শেষে কে আসবে? মহানিশা সমাপ্ত হলেই বা শেষ হলেই উষা আসবে অরুণ হেসে। প্রলয় নতুন সৃজন বেদন, সৃজন বেদন বলতে কি বোঝানো হয়েছে? না কবিতার প্রলয়ের মাধ্যমে নতুন সমাজ সভ্যতার সৃষ্টি হয়, যদিও তা প্রথমে যন্ত্রণাদায়ক হয়, পরে সভ্যতা ও সমাজের উন্নয়ন ঘটে, তাই কবি সৃষ্টির বেদনাকে বোঝাতে চেয়েছেন। 3 নম্বরে বধূরা প্রদীপ তুলে ধর, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? না ভারতবর্ষের গ্রাম্য গৃহবধূদের মঙ্গল কামনায় শুভ শক্তির প্রতীক হিসাবে প্রদীপকে তুলে ধরতে বলেছেন। কেন প্রলয়দেব হাসছেন? না কবি বলতে চেয়েছেন শিব একাধারে ধ্বংস এবং সৃষ্টির প্রতীক। বিকট অট্টহাসি হেসে তিনি পুরাতন জীর্ণ যা কিছু অসুন্দর তা বিনাশ করেন। ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করা হয়েছে। কবির মতে প্রলয় তথা ধ্বংস হল সৃষ্টির যন্ত্রণা, সমাজে জীর্ণ অসুন্দরের অবসান ঘটাতে বিপ্লবী শক্তিকে আহ্বান করেছেন, তাই ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন। গগন দোলায়, ড্যাশ গগন দোলায়, গগন কিভাবে দোলে? কৃষ্ণবর্ণ কেশের দোলায় ঝাপটা মেরে যেন গগন দুলিয়ে যায়। ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? জরাজীর্ণ কুসংস্কারাচ্ছন্ন এই ভারতীয় সমাজকে ধ্বংস করে নবরূপ দিতে সুন্দর আসে কাল ভয়ঙ্করের বেশে। সিন্ধু তীরে সৈয়দ আলাউল। এমসিকিউ প্রথমে, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে? না পদ্মাবতী। হিন আলওয়াল সুরচন, আলওয়াল ছিলেন আরাকান রাজের সভাকবি। অতি মনোহর দেশ, মনোহর দেশটি কোথায় অবস্থিত? সিন্ধু তীরে। পদ্মা যার কাছে বিচার চেয়েছিল? উত্তর বিধির কাছে। 5 নম্বরে পদ্মাবতীর কজন সখী ছিল? না উত্তর, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে দিও। পঞ্চকন্যা কত সময় পর প্রাণ ফিরে পেল? 4 দণ্ড পর। তুরিত গমনে আসি দেখে কে? 4 সখী। পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থ পদুমাবত কাব্যের রচয়িতা কে?
মালিক মুহম্মদ জায়সী। দিব্যপুরী ছিল কোথায়? সমুদ্র মাঝারে। কৃপা করো, পদ্মায় যার কৃপা চেয়েছেন তিনি হলেন উত্তর নিরঞ্জন। এরপরে এসে কিউ, কন্যারে ফেলিল যথা। কন্যা কোথায় ফেলা হয়েছিল? না সমুদ্রের উত্তাল স্রোত কন্যা পদ্মাবতীকে ভাসিয়ে এনে সমুদ্র রাজা দিব্যপুরীতের কাছে ফেলে দিয়েছিল। সমুদ্র নিপতি সুতা, এর নাম কি? তার নাম হচ্ছে পদ্মা। বিস্মিত হইল বালা, অর্থাৎ সহজ করে বললে পদ্মাবতীর রূপ সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হন। পঞ্চকন্যা কারা? অর্থাৎ 5টি নাম। পঞ্চকন্যা হলো মানে পদ্মাবতী একজন, তার 4 সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী, বিদুন্নলা। তাহাতে বিচিত্র টঙ্গী। কোন স্থানের কথা বলা হয়েছে? না সিন্ধু নদের তীরে অবস্থিত পর্বত পার্শ্ববর্তী উদ্যানটির কথা বলা হয়েছে, যেটি ছিল অতীব সুন্দর। অস্ত্রের বিরুদ্ধে গান, এখানে প্রথমে এমসিকিউ। এই কবিতাটি কেমন? না ব্যঞ্জনাধর্মী কবিতা। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কিসের বর্ম গায়ে পড়েছেন? গানের বর্ম। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় এগিয়ে আসার কথা বলা হয়েছে হাজার হাতে পায়ে। গান জানেন 1-2। কবি রক্ত মুছছেন কোথায়? গানের গায়ে। এসে কিউ, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি জয় গোস্বামীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পাতার পোশাক থেকে নেওয়া হয়েছে। কবিতায় কোকিলের কাজ কি? না কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে। বর্ম খুলে দেখো আদুর গায়ে। কাকে আদর গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়? না বর্ম খুলে ঋষি বালককে আদুর গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোকিলের কথা কেন এসেছে? না কোকিল বসন্তের গান গাইবে, আগামী দিনের শুভ বার্তা বহন করে আনবে, তাই কোকিলের প্রসঙ্গ এসেছে। সঞ্চিতা মণ্ডল, তারপরে ঋষভ চ্যাটার্জি, তারপর আটিশ সঞ্চু, তারপর সুব্রত মণ্ডল, দুষ্টু ছাত্রছাত্রী। আচ্ছা, তারপর রিয়া পাঠক, তারপর সুস্মিতা কি যেন ত্রিপুরা, আচ্ছা, তারপর আমেনা খাতুন, তারপর শুভম ব্যানার্জি, তারপর পিয়াল গাল, তারপর স্বপ্নী চক্রবর্তী, তারপর পিসফুল চেরি ব্লসম, আচ্ছা, অলিভিয়া সেন, অনুপ রয়, তারপর সমুদ্র সন্নিগ্রহী বাঁকুড়া বঙ্গবিদ্যালয়, তারপর অনিক মণ্ডল, তারপর অচিন্ত বিশ্বাস, অনিক মণ্ডল, আচ্ছা, দা ডোলা দ্বীপ, দীপক কুমার সন্নিগ্রহী, তারপর শিখা পাত্র, তারপর লক্ষ্মীকান্ত, তারপর আটিশ সঞ্চু। আচ্ছা, তোমার এই প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। আচ্ছা, সঞ্জয় মণ্ডল, শুভম, তারপরে নারায়ণ মজুমদার, তারপরে ইন্দ্রনীল চক্রবর্তী, ইন্দ্রজিৎ, সুতপা সাহা, সঞ্চিতা মণ্ডল, সৌমিত্র কর্মকার, সুমনা বিশ্বাস, আচ্ছা, ভূতসর হাই স্কুল, শুভদীপ কীর্তনিয়া, তারপর আচ্ছা, তারপরে সদয় কুমার মণ্ডল, তারপর বর্ধমান টাউন থেকে সুচিব্রত হালদার, তারপর অঙ্কিতা পাঠক, তারপর শুভঙ্কর মাঝি, তারপরে সমুদ্র সন্নিগ্রহের নাম একবার বলেছি, তারপরে অরুণ ভট্টাচার্য, তারপর সুমিত পান্ডে, আটিশ সঞ্চু, মল্লিকা সরকার, কুন্তল সাহা, তাপস ঘোষ, অনেকেই উত্তর দিয়েছে, খুব ভালো লাগছে। এম কর্মকার, অরিত্র সেন, তারপর
অয়ন নন্দী বিকনা, আমার নিজের জেলার ছাত্র, একটু স্ট্যান্ডার্ড লেভেল হেলিও খুব ভালো। আচ্ছা, ক্লাসগুলো দিশা খাতুন, তোমাকে ধন্যবাদ। জয়দেব ভট্টাচার্য, আচ্ছা, তারপর নাসরিন খাতুন, তারপর দিশা খাতুন ব্যানার্জি, তারপরে জ্যোৎস্না ঘোষ, আরফিন পারভিন, জ্যোৎস্না ঘোষ, যতন মণ্ডল। আচ্ছা, অনেকগুলো নাম নিলাম, মলয় কর্মকার, অন্যদিন বাকিগুলো নিয়ে নেব, ঠিক আছে। সকলকে তোমাদের ধন্যবাদ রইল আমার তরফ থেকে। পিডিএফ দেওয়া হয়েছে রাজকুমার মহান্তি।